আমার বাসায় প্রতিদিন উঁকি মারে। আমি আশঙ্কা করছি যে উনি আমাকে না ধরে খেয়ে ফেলে, বা আমি যদি ডিম ফুটিয়ে যদি সেই বাচ্চাগুলো বের হয়, হয়তো বা সে আমার এই বাচ্চাগুলো খেয়ে ফেলবে। এই আশঙ্কা করে সে সুলাইমান আলাইহিসসালামের কাছে নালিশ করলো। সুলাইমান আলাইহিসসালাম বলল যে ঠিক আছে, যাও, তোমাকে আমি একজন প্রহরী বা হচ্ছে কি বডিগার্ড বা নিরাপত্তা কর্মী যেটা বলেন, যেটা হচ্ছে যে আপনার কোনো সমস্যা, আমরা যখন সমস্যা ফেস করি, যেমন গানম্যান দেয়, যেমন এমপি মন্ত্রীদেরকে, ভিআইপি পার্সনদেরকে গানম্যান এবং অন্য কিছু দেয়। তো সুলাইমান আলাইহিসসালাম বলল ঠিক আছে, যাও, তোমাকে আমি একজন দূত বা পাহারাদার দিলাম, যে তোমার সমস্যার আশঙ্কা করলে সেটা থেকে তোমাকে রক্ষা করবে। এরপর সুলাইমান আলাইহিসসালাম তাকে বলল, যাও, তুমি নিশ্চিন্তে গিয়ে এবার তোমার ডিমে তা দাও। তো তখন ওই ব্যক্তিটি দেখতেছে ডিম পাড়ছে পাখিটা, এরপরে হচ্ছে তা দিতেছে, এখন হচ্ছে বাচ্চা ফুটবে। তার বউয়ের ইচ্ছা যে সেই ঘুঘুর বাচ্চাগুলা ভুনা করে খাইব। বউয়ের ইচ্ছা তো জানেনি, আর বউয়ের আবদার পূরণ না করতে পারলে ওই সংসারে আবার শান্তিও থাকে না। তো এরপরে যখন ওই লোকটা ওই ঘুঘুর বাসাটার কাছে গেছে, গিয়ে যখন উকি দিবে বা গাছে উঠবে, তখন সে দেখলো কোথায় থেকে যেন কে যেন তাকে ধাক্কা মারলো। সে ভাবতেছে, কিরে, এতদিন ধরে এই গাছটাতে উঠলাম, দেখলাম, ঘুঘুর ডিম পাড়া নিয়ে সব কিছু নিয়ে দেখলাম, কখনো তো এরকম কিছু হইল না। আজকে ঘুঘুটা দেখতে আসলাম, গাছে উঠতে লাগলাম, তখন আমার কে ধাক্কা দিল, ঘটনা কি? লোকটা আসলে খুব বিস্মিত হলো যে এতদিন ধরে দেখতেছি, উঠতেছি, কোনো সমস্যা হয় নাই, আজকে হঠাৎ করে কি হইলো? তো লোকটা তার বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে এখন তার স্ত্রী জিজ্ঞেস করতেছে যে কই, আমার আমার জন্য ঘুঘুর বাচ্চা আনো নাই তুমি, আমি ভুনা করে খাম। তো লোকটা এখন বলতেছে যে গেছিলাম তো ঘুঘুর বাচ্চা আনার জন্য, কিন্তু যখনই আমি গাছে উঠতে শুরু করলাম, তখনই কে যেন আমার একটা ধাক্কা মারলো। তো বউ তো আর কোনো কথা শুনে না, যে না, আমি ঘুঘুর বাচ্চা খাবো বলছি, আমার জন্য তুমি ওই ঘুঘুর বাচ্চা নিয়ে আসো, যেখান থেকে পারো আমার জন্য ঘুঘুর বাচ্চা নিয়ে আসো। এই সময় আবার ওই বাসায় আসলো একজন ফকির। ফকির আসার পরে ফকির এখন বলতেছে যে আরে বাবা, আমি কিছু খাই না, অনাহারি, যদি তোমার বাসায় কিছু থাকে তাহলে আমার আল্লাহর রাস্তে কিছু দাও। তো ওই বাসায় একটা রুটি ছিল তাদের খাবারের জন্য। তখন ওই ব্যক্তি বলতেছে, আর বাবা, তুমি তো আইসো, আমার বাসায় শুধু খালি রুটি আছে, তুমি যদি চাও তাহলে তোমার আমি দিতে পারি, এই রুটিটা তুমি খাইতে পারো। তো সে ফকিরে রুটিটা দিল। দেওয়ার পরে ফকিরটা রুটিটা খাইছে, খাওয়ার পরে সে চলে গেছে। যাওয়ার পরে এখন বউ তো হচ্ছে ওই আপনার ঘুঘুর বাচ্চা খাইব, ঘুঘুর ছানা।
তো লোকটা আবার সে গাছের কাছে গেল, গিয়া এইবার যায় সে ওই বাচ্চাগুলারে নিয়ে আইছে। এইবার আর কিন্তু তারে কোনো ধাক্কা বা কোনো কিছু দেয় নাই কেউ। সে গেছে বরাবরের মতো যেভাবে সে গাছে উঠতো, এর আগে যে একবার ধাক্কা দিছিল, এইবার আর তারে কেউ ধাক্কা দিতেছে না। উনি যায়া, লোকটা যায় কি করছে, ওই ঘুঘুর ছানাটা নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখন ওই ঘুঘু সারাদিন অনাহারে ছিল, খাবারের শিকারে বের হয়েছে। বের হওয়ার পরে বাসায় এসে আয়সা দেখে যে তার ঘুঘুর ছানা নাই। তখন ওই ঘুঘু গেল সুলাইমান আলাইসাল্লামের কাছে, গিয়ে বলতেছে, কি ব্যাপার সুলাইমান আলাইসাল্লাম, নবী, আমার ঘুঘুর বাচ্চা তো ওই ব্যক্তি নিয়ে গেছে, আমার ঘুঘুর বাচ্চা নাই। তুমি তো আমার পাহারাদার দিছিলা, কিন্তু এরপরও আমার ঘুঘুর বাচ্চা নিয়ে গেছে। সুলাইমান আলাইসাল্লাম বলতেছে, কি রে, আমি এত বড় দুধ তো দিলাম, দেওয়ার পরে কেমনে এই পাখির ঘুঘুর ছানা ওই ব্যক্তি নিয়ে যায়, ঘটনা কি? সে যেই দায়িত্বরত যেই দানব ছিল বা যার দায়িত্ব দিছে, তারে ধরে আনার নির্দেশ দিছে। এরপরে ওরে ধরে নিয়ে আইছে। আনার পরে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, কি ব্যাপার, তোমারে তো আমি দায়িত্ব দিছিলাম যে কোনোভাবেই যেন পাখির এই বাচ্চাগুলা কেউ না নিতে পারে, তোমার এই দায়িত্ব দেওয়া হয়েছিল না? এরপরে কীভাবে এই পাখির বাচ্চাগুলা ওই ব্যক্তি নিয়ে গেল? এখন ওই দায়িত্বরত দানব বলতেছে, ওই রক্ষী আর কি বলতেছে যে, হে নবী, হে সুলাইমান, তুমি তো আমারে দায়িত্ব দিছিলে, আমি দায়িত্ব ঠিকঠাক মতোই পালন করছিলাম। এমনকি ও একবার আইছিল মতো আমি ওরে ধাক্কাও দিছিলাম, কিন্তু এর কয়দিন পরে, কিছুক্ষণ পরে যখন ওই ব্যক্তি আবার আইছে, গাছে ওঠা শুরু করলো, আমি যখন ধাক্কা দিতে যাবো, তো অনেক বড় এক ফেরেশতা আমারে বলতেছে, মানে আমার এক ধাক্কা দিয়া সেখান থেকে অনেক দূরে নিয়ে গেছে, আমি কিছু করতে পারি না, এমন জোরে আমার ধাক্কা দিছে। সুলাইমান আলাইহিস সালাম ভাবতেছে, কি রে, ঘটনা কি? এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ ছাড়া তো এরকম কিছু হইব না। তো সে এটার কারণ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখলো যে এর কারণ ছিল, সে ওই যে অনাহারী ব্যক্তিরে বা মুসাফিরের যে রুটি দান করছে, এই রুটি দানের কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া বা তার নিরাপত্তার জন্য একজন প্রহরী একজন ফেরেশতা নিযুক্ত করেছে, যে এই ব্যক্তির যেন কোনো সমস্যা বা বালা মুসিবত বা বিপদ আপদ থেকে যেন রক্ষা পায়, এই জন্য সে একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। যার কারণে যখন ওই ব্যক্তি গাছে উঠতে গেছিল, তখন ওই যে পাহারাটা যে ধাক্কা দেয়, তার মানে একটা বিপদ তার জন্য, এই জন্য ওই ফেরেশতা ওই পাহারাদার ধাক্কা দিছে এবং আর কোনো সমস্যা হয় না। তো এই বিষয়টা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা বেশি বেশি করে দান সদাকা করব। আজকাল দেখেন আমাদের ঘরে ঘরে বিপদ, ঘরে ঘরে বিপদ। মানুষ বলে যে, আরে আল্লাহ, তুমি আর মানুষ দাও না, সব বিপদ আমারই দাও। নামাজ পড়ে, রোজা করে, সবই করে, এরপর বিপদ ছাড়ে না। এই বিপদ না ছাড়ার পিছনে একটাই কারণ থাকতে পারে, সেটা হচ্ছে দান সদাকা। দান সদাকার কারণে মানুষের ভাগ্য বা তকদির কিন্তু পরিবর্তন হয়। এমনকি একটা হাদিস পড়েছিলাম এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যদি গোপনে কেউ দান করে, তাহলে তার প্রতি যদি আল্লাহ রাগান্বিত থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগ কমে যায়। দানের এত বড় একটা ফজিলত। এছাড়াও আপনার দান সদাকা করলে আপনার জীবনের বিভিন্ন সমস্যা, বা দান করলে কিন্তু আপনার হায়াতও বাড়ে। আপনি একটা হাদিস আছে যে দান করলে হায়াত বাড়ে। তো আমরা এটা থেকে বুঝলাম যে আমাদের জীবনে দান সদাকা করাটা কতটা গুরুত্বপূর্ণ। আমরা বেশি বেশি করে দান সদাকা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং নেক হায়াত চাইব, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দেন, অগণিত রিজিক দেন। তো আজকের এই দুইটা ঘটনা আশা করি আপনাদের ভালো লাগবে। তো আরও কিছু ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে আপনার শিক্ষণীয়। আপনার এই দুইটা বলছিলাম আপনাদেরকে ইসলামিক। এখন কিছু ছোট গল্প আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো হচ্ছে এগুলো থেকে আপনি শিখতে পারবেন এবং আপনার বাস্তব জীবনেও এগুলো, যখন আপনি এই পরিস্থিতিতে পড়বেন, তখন আপনি আপনার বাস্তব জীবনেও এই বিষয়গুলো অনুধাবন করে আপনি এই অভিজ্ঞতা পাবেন। তো এক রাজা ছিল। রাজা একবার ভাবলো যে আমার রাজ্যে কারা কারা বউয়ের কথা শুনে আর কারা শুনে না, এইটার একটা জরিপ করব। মানে থাকে না যে এক একজনের তো এক এক রকমের ইচ্ছা থাকে, বা অনেক রাজাদের অনেক ইচ্ছাও থাকে। রাজা বলবো কি, আপনার এই যে এই একটা দেশ আছে আপনার কাজাকিস্তানের যেই মন্ত্রী, তারও কিন্তু এমন অদ্ভুত অদ্ভুত ইচ্ছা আছে। তার নামে তার জীবনী নিয়ে সে বইও লেখছে, এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় ওই বই থেকে প্রশ্ন আসে। মানে তার দেশে যদি কেউ চাকরি পাইতে হয়, তাইলে আপনার তার জীবনী পড়তে হবে। তো এরকম অদ্ভুত ইচ্ছা থাকে অনেকের, এখনই আছে, তখনকার সময় তো থাকাটাই স্বাভাবিক। তো রাজা তার বউয়ের সাথে চ্যালেঞ্জ করলো যে আমার রাজ্যে দেখবা বউয়ের কথা কিন্তু শুনে না। রানীও চ্যালেঞ্জ করছে যে আমিও দেখা স্যার। তখন সে সময় যখন আপনার রাজদরবারের কোনো ঘটনা ঘটতো, তখন তারা ঢোল পিটিয়ে দিত যে শুনেন শুনেন ভাই শুনেন, এই সেই। তো রাজাও বলল যে আমার রাজ্যে ডাকঢোল বাজে বলো যে সবাই এক জায়গায় আসতে বলো, আমি দেখতে চাই, আমি একটা জরিপ করতে চাই, জরিপটায় দেখবো, একটা পরীক্ষা দেখব। তো সে যখন সবাই জড়ো করার পরে বলতেছে যে শোনো, আজকে তোমাদেরকে এখানে জড়ো করার উদ্দেশ্য একটাই। সেই উদ্দেশ্যটা হলো আমার রাজ্যে কারা কারা বউয়ের কথা শুনে আর কারা কারা বউয়ের কথা শুনে না, তার একটা জরিপ করব। তো যে কথা সেই কাজ। এখন রাজা বলতেছে যে যারা যারা বউয়ের কথা শোনো, তারা ধরেন এক জায়গায় আসছে, তো এখন বলতেছে যে যারা যারা বউয়ের কথা শোনো তারা এই পাশে আসো বা এক পাশে আসো।
তো আস্তে আস্তে একজন, দুইজন, তিনজন এরকম করে আসতে লাগলো। রাজা করতেছে কি রে, এত মানুষ বউয়ের কথা শুনে, রাজ্যের সবাই তো দেয়া যাইতেছে বউয়ের পক্ষে যাইতেছে ইয়া। তো আস্তে আস্তে যাইতেছে এখন দেখতে দেখতে সময় গড়াইতে গড়াইতে দেখে যে সবাই বউয়ের কথা শুনে এই পাশে চলে যেতেছে। রাজা তো রাজার তো পুরা বেহাল অবস্থা, কি রে একটা মানুষকে কি পাবো না আমার পক্ষে যে বউয়ের কথা শুনে না। তো রাজা দেখলো যে একটা লোক দেখা যাইতেছে ওই পাশে। রাজা বলতেছে যারা যারা বউয়ের কথা শোনো তারা এই পাশে আসো, এক পাশে আসো। একজন লোক দেখা যাইতেছে যে অন্য পাশে, সেই পাশে আসে নাই। রাজা কইতেছে যাক, মান ইজ্জত বাঁচলো, ইজ্জত বাঁচা গেছে, অন্তত একজন হইলো বউয়ের কথা শুনে না। একটা লোক তো পাইছি আমার মতো যে বউয়ের কথা শুনে না। আমার রাজ্যে অন্তত আমি বলতে পারবো গর্বের সহিত যে একজন লোক আছে যে বউয়ের কথা শুনে না। তো রাজা খুশি খুশি হইয়া ওই লোকটারে ডাকলো যে ঠিক আছে তুমি আসো, তুমি তাইলে একমাত্র ব্যক্তি যে বউয়ের কথা শোনো না। তখন ওই লোকটা বলতেছে আসলে রাজা বিষয়টা এরকম না যে আমি বউয়ের কথা শুনি না এই জন্য হচ্ছে সবাই এক পাশে গেছে আমি এক পাশে যাই নাই, বিষয়টা আসলে এরকম না। রাজা বলতেছে বিষয়টা এরকম না, তাহলে বিষয়টা কীরকম? তখন ওই লোকটা বলতেছে যে বিষয়টা হচ্ছে আমার বউ আমারে বলছে যে যেখানে দেখবা যে অনেক বেশি মানুষ সেখানে তুমি যাইবা না। তো রাজা সবাই তো মানছে যে এই পাশে আছে, কিন্তু ও একালে হারে হারে বুঝিয়ে দিছে রাজারে যে আমি অক্ষরে অক্ষরে বউয়ের কথা পালন করি। তো এরকমই বিষয়টা হচ্ছে সংসারে শান্তি আর অশান্তি দুইটাই নির্ভর করে আপনার প্রতি। আপনি যদি ওই রাজার মতো এরকম বলেন যে কে কে বউর কথা শুনে না, তখন দেখবেন যে যদি এরকম না শুনেন তাহলে কিন্তু সংসারে অশান্তি লাগেই থাকবে সারা জীবন। তো সংসারে শান্তি হইতে হইলে আপনার হ্যাঁ এর সাথে হ্যাঁ, না এর সাথে না মিলে বলতে হবে, যত বড় রাজা হন আর যাই হন। এই হচ্ছে একটা উপায়। তা আমরা এই গল্প থেকে কি শিখলাম? শিখলাম সংসারে অশান্তি না চাইলে, সংসারে যদি শান্তি চাই তাইলে আমরা সবসময় কার কথা? খাদ্যমন্ত্রীর কথা শুনবো। ঠিক আছে, তাইলে আপনারা জীবন দেখবেন অনেক সুন্দর। আচ্ছা, এবার আপনাদের সাথে একটা বাস্তব সমাজ নিয়ে, আমাদের বাস্তব সমাজের চিত্র নিয়ে একটা গল্প শেয়ার করব। তো গল্পটা শুরু করার আগে আমার ভয়েস ক্লিয়ার আসে কিনা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে ভয়েস স্পষ্ট শোনা যায় কিনা। আমি এখন যেই জায়গাটাতে আছি এটা আসলে আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানি না, তবে আমি যে জায়গাটায় আছি এই জায়গাটায় বসে পাশে আরেকজন মানুষের এরকম গল্প শেয়ার করা খুবই একটা অন্যরকম একটা ফিলিংস। আপনাদের আমি যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, এখানে দেখেন আম, অনেক সুন্দর সুন্দর আম, আবার বাতাস, এরপর হচ্ছে গিয়ে সূর্য অস্ত যাইতেছে, পাশেই আছে হচ্ছে আমাদের কলার বাগান, কলার মোচা আছে, আরো অনেক সুন্দর একটা পরিবেশ আর কি, খুব ভালো লাগে, ঠান্ডা বাতাস। তো এরকম পরিস্থিতিতে গল্প
বলা বা গল্প শোনা খুবই আনন্দদায়ক, খুব ভালো লাগবে আর কি এরকম একটা পরিবেশের মধ্যে। তো এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব এটা হচ্ছে আপনার এক রাজার একটা বিষয় নিয়ে এবং আমাদের বাস্তব সমাজ নিয়ে আপনার এই অভিজ্ঞতাটা হবে। এক রাজারা কিন্তু আপনার সবসময় জ্যোতিষী দিয়া গণনা করে যে তার রাজ্যের ভবিষ্যৎ কি, তার রাজ্যের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, এই সমস্ত বিষয়গুলো তারা প্রতিনিয়ত জ্যোতিষী দিয়া গণনা করায়। তো যখন রাজা আপনার গণনা করছে যে স্যার দেখি আমার সামনের বছরের ভবিষ্যৎটা কি, সামনের বছর কীরকম হবে, কীরকম যাবে, এই বিষয়টা জানার জন্য রাজা গণনা করছে। তো রাজা যখন গণনা করছে তখন ওই জ্যোতিষী তারে বলতেছে যে রাজা, আপনার রাজ্যের ভবিষ্যৎ তো খুব খারাপ, আপনার রাজ্যের অবস্থা খুব খারাপ, আপনি তো এ থেকে বাঁচতে পারবেন না। তো রাজা বলতেছে যে কি ব্যাপী বিষয়টা শেয়ার করো। তো রাজার ওই ব্যক্তিটা বলতেছে আগামী বছর একটা বৃষ্টি হইব, ওই বৃষ্টির পানি যারা যারা খাইব আপনার রাজ্যে তারা সবাই পাগল হয়ে যাবে। এখন রাজাদের আমলে কিন্তু রাজাদের পানি স্টক করা থাকতো। এখন যেমন বড় লোকের ফ্রিজ বা যেমন খাদ্য মজুদ থাকে, সে সময় রাজারাও এরকম পানি মজুদ করে রাখতো, এক বছরের পানি আরেক বছর খাইতো। তো রাজা বলল, এই কথা শোনার পরে বলতেছে আরে আমার রাজ্যের সবাই পাগল হয়ে যাব। তো ঠিক ওই জ্যোতিষীর কথা মতো এক বছর পার হইল। পার হওয়ার পরে পরের বছর আপনার প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো রাজ্যের সবাই তো আর রাজার মতো মজুত করা পানি থাকে না, জনগণ প্রজারা তো আপনার সাধারণ বুঝিনি। তো এখনকার অবস্থা দেখলে তো বোঝা যায় সবাই মন্ত্রীর অবস্থা কি আর জনগণের অবস্থা কি। তো সবাই ওই বৃষ্টির পানি খাইছে, খায়া সব জনগণ পাগল হয়ে গেছে। রাজায় কিন্তু ওই বৃষ্টির পানি খায় না, রাজা খাইছে কি, রাজার রাজ্যে যে মজুত করা পানি আছে ওই মজুত করা পানি রাজা খাইছে। তো রাজাই কিন্তু ভালো, পাগল হয়েছে কারা, পাগল হয়েছে আপনার জনগণ, প্রজারা, যত প্রজা ছিল সব প্রজারা জনগণেরা এরা পাগল। কিন্তু রাজা তো পাগল না, রাজা তো ওই যে ভালো পানি খাইছে। এখন রাজ্যে বেশ কিছুদিন যাওয়ার পরে রাজ্যে প্রচণ্ড রকমের বিশৃঙ্খলা তৈরি হলো। কেউ এটা করে, কেউ এটা করে, কেউ এটা করে, রাজা এই আদেশ দেয় ওরে ধরে লেও, এরে ধরে লেও। রাজ্যে পুরো দমে বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে, কোনোভাবেই এই বিশৃঙ্খলা থামানো যায় না। রাজায় সবার ধরে লিয়ে এসে আইনা বলতেছে কি ব্যাপার, তোমরা আমার রাজ্যে বিশৃঙ্খলা তৈরি করতেছো কি জন্য, তোমাদের সমস্যা কি? এখন সবাই ওই রাজ্যের যত জনগণ আছে সব জনগণ বলতেছে যে রাজা পাগল হয়ে গেছে। কি আরে, এই রাজা এইটা কয়, রাজা ওইটা কয়, আমাদের রাজ্যের রাজা
পাগল। রাজা উজিরে ডাকলো, উজির একই কথা, মানে উজির উজির তো ইয়ের পানি খায়, রাজার লগের পানি খায়। উজির টুজির দুই একজন আছে ভালো। এখন ভাবতেছে যে আসলে যে গুঞ্জন রইতে গেছে যে রাজা পাগল, মানে পুরা রাজ্যে এই গুঞ্জনটা উঠছে যে রাজা পাগল। এই গুঞ্জন কিভাবে থামাইব? এবং রাজা যত আইন করতেছে সব মনে হইতেছে যে পাগলের আইন। কারণ হলো রাজ্যের সবাই তো পাগল, রাজা একলা ভালো। এখন এটা তো আর বোঝানো যায় না। মনে করেন এক জায়গায় 10 জন মানুষ আছে, 10 জন মানুষ আমরা যদি কয় যে সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে, আমরা একলা কোন যদি পূর্ব দিক দিয়ে ওঠে, আমরা এটা জীবনে বিশ্বাস করবো না কেউ। 9 জন কয় বেটা সূর্য পশ্চিম দিক দিয়ে ওঠে, তুই একলা কয় পূর্ব দিক দিয়ে ওঠে, যদিও আপনি সঠিক, কিন্তু আপনি এই সময় সবাই করবে কি কেউ যে আপনি পাগল। তো এই অবস্থায় এখন রাজা হয়ে পড়ছে। রাজায় রাজা এখন চিন্তায় পড়ে গেল কি করা যায়। রাজ্যের সবাই কইতাছে রাজা পাগল, রাজা পাগল। রাজা মন্ত্রী নির্দেশ দিল যে উপায় খুঁজে বাইর করো, আমার রাজ্যের সবাই তো পাগল, কিন্তু আমি তো একলা বালা। এখন এই সমস্যার কেমনে সমাধান করুম? এই সমস্যার সমাধান না করলে রাজ্যে শান্তি ফিরে আসবো না, রাজ্যে বিশৃঙ্খলা চলতেই থাকবো। এখন তুমি এটার উপায় বাইর করে দাও যে কিভাবে আমার রাজ্যে শান্তি ফিরে আসবে। এখন মন্ত্রীরা রাজায় সবাই টেনশনে পড়ে গেল যে কিভাবে এই রাজ্যে আবার শৃঙ্খলা ফিরে আনা যায়। কারণ রাজ্যের সবাই তো বৃষ্টির পানি খেয়ে পাগল হয়ে গেছে, ভালো আছে খালি একলা রাজায়, বাকি সবাই এখন কইতাছে যে রাজায় পাগল। এখন উজির একটা বুদ্ধি বের করলো যে রাজা, বৃষ্টির পানি তো সবাই খেয়েছে, এই জন্য সবাই পাগল হয়েছে, কিন্তু আমরা তো বৃষ্টির পানি খাই নাই, আপনি বৃষ্টির পানি খান নাই, একলা আমনে ভালো আছেন, কিন্তু এখন সবাই তো আর এই পানি খাইতে পারবো না। আপনি একলা খায়া ভালো থাকলে তো সবাই আমরা পাগলই মনে করবো। তাহলে কী করুন যায়, চলে না আমরাও সবাই বৃষ্টির পানি খাইলে আমরাও হ্যাঁ মতো পাগল হয়ে যাম। তৈলে মনে করেন যে সবাই এখন সবাই পাগল, মানে সবাই পাগল থাকলে যদি কেউ ভালো না থাকে তৈলে কে কারে পাগল কেউ। উজিরের এই আইডিয়াটা, এই বুদ্ধিটা রাজার খুব মনে কাটছে। রাজা কয় না, এছাড়া আমার রাজ্যে আর কোনোভাবে শান্তি ফিরে আনার উপায় দেখতেছি না। এই একমাত্র উপায়, যে উপায়ে আমি আমার রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে পারি। তো যেই কথা সেই কাজ। রাজা সহ রাজার উজির টুজির রানী টানি যে যেমনি আসিল সবাই ওই বৃষ্টির পানি খাইছে। খায়া এখন কিন্তু ওই রাজ্যে কেউ ভালো নাই। ওই রাজ্যে কী হয়েছে, সবাই পাগল লেগে গেছে। এখন রাজ্যের সবাই কইতাছে যে না, রাজাও ভালো, মানে এখন সবাই তো পাগল। মূলত এনে কিন্তু কেউ ভালো নাই, সবাই পাগল। তো এটা থেকে আমরা কি বুঝলাম, এই গল্পটা থেকে আমরা বুঝলাম, কোথাও যদি দেখেন বা এরকম একটা সমাজ যেখানে দেখেন যে যেটা প্রচলিত বা রীতি, সেটা আপনি একা যদি বলেন যে না এটা ভুল, এটা ভালো, এটা সঠিক, যদিও সঠিকের উপরেই অটল থাকবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনার না করলে, মানে না মানলে কিছু আসবে যাবে না বা এরকম কিছু না, সেখানে আপনি একা বলবেন না যে না এটা ঠিক, তাইলে সবাই আপনার পাগলই ভাববো, সবাই আপনার পাগল ভাববো আর বলবো যে আপনিই পাগল। তখন কি করতে হবে? তখন ওই রাজার মতো বৃষ্টির পানি খায়া আপনারও পাগল হয়ে যেতে হবে। তাইলে আপনার রাজ্যে বা আপনার সমাজে কোনো বিশৃঙ্খলা হইব না, কোনো অশান্তি হইব না, কোনো মারামারি হইব না, কোনো কিছু হইব না, সব কিছু ঠিকঠাক মতো চলবো, রাজার মতো, রাজার পাগলের রাজ্যের মতো। তা আমরা এটা থেকে, এই গল্প থেকে এটা বুঝলাম যে যদি জীবনে কখনো এরকম মুহূর্ত আসে, তখন ঘাটতারামি না কইরা সবাই যেটা বলে ওই বিষয়টাই মেনে নিন। ঠিক আছে? আচ্ছা, তো অনেকক্ষণ আপনাদের সাথে বকবক করছি। আরও একটা খুব সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব।
আমি এর জন্য 5 মিনিট এখন হচ্ছে কি একটু রেস্ট নিব, 5 মিনিট চুপ থাকবো। আপনারা ওই 5 মিনিট শান্তভাবে বিরতি দিলাম আপনাদেরকে। 5 মিনিট পর আবার আপনারা চাইলে আমার এই লাইভে যুক্ত হতে পারেন। আমি 5 মিনিট একটু নীরবতা পালন করব। ও আল্লাহ, আর হচ্ছে আমার ভয়েসটা ক্লিয়ার আসে কি না, আমি যে আপনাদেরকে সাথে এতক্ষণ এত কিছু বললাম সেইটা একটু টেস্ট করা দেখি। যদিও লাইভের আগে একবার টেস্ট করেছি, এখন আরও একবার টেস্ট করা উচিত। আসলে কি লাইভটার কথাগুলো আপনারা শুনতেছেন কি শুনেন নাই, সেই বিষয়টা একটু যাচাই করা উচিত। আমার ভয়েসটা কি শোনা যায়, মানে আপনারা কি শুনতেছেন? তা তো নিশ্চিত হওয়া যায় না। আচ্ছা শুনি, অন্য কিছু বাজে দেখি বাজে কিনা, তাহলে বুঝবো যে আচ্ছা। এরপরে হচ্ছে আপনাদের সাথে আমি জি এখন একটা ছোট্ট একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। এটাও খুব পাওয়ারফুল এবং হচ্ছে শিক্ষণীয়। আপনারা এই বিষয়টাও, এই গল্পটা থেকেও অনেক সুন্দর একটা দিক বুঝতে পারবেন, যেটা হচ্ছে আপনার যারা মার্কেটিংয়ে জব করেন তাদের অনেকটা উপকারে আসবে, অনেক কার্যকরী হবে যারা মার্কেটিং লেভেলে জব করেন। এটা অনেকটা কমিউনিকেশন বাড়াতে বা মানুষকে বোঝাতে এই গল্পটা আপনার কাজে আসবে। গল্পটা হচ্ছে এক রাজারা বরাবরের মতোই তাদের রাজ্যের ভবিষ্যৎ সম্পর্কে জানার জন্য জ্যোতিষী দিয়া গণায়। তো যখন আপনার রাজা একজন জ্যোতিষী আনলো, আইনা বলতেছে তুমি আমার নিজের সম্পর্কে, আমার ভবিষ্যৎ বা আমার রাজ্যের, আমার পরিবারের সম্পর্কে বলো। তো ওই জ্যোতিষী গণনা করলো, গণনা করার পরে এখন বলতেছে যে রাজা, আপনার পরিবারের কেউই বাঁচবে না, আমনে ছাড়া আপনার পরিবারের কেউ বাঁচবে না, সব মরে যাবে। এইটা করার পরেই
রাজা বলল যে কেমনে, কইতাছে আপনার মা মরে যাবো, বাবা মরে যাবো, বউ মরে যাবো, ভাই মরে যাবো, আত্মীয় স্বজন যা আছে সব মরে যাবে আপনার এক এক করে। রাজা এটা শুনে খুব কষ্ট পাইল। কষ্ট পাওয়ার পরে কি করলো, ওই জ্যোতিষীর গ্যাসাং করে দিছে, মানে শিরুচ্ছেদ করে দিছে। স্বাভাবিক, একজন রাজার যদি শুনে যে তার পরিবারের সব মরে যাব, তাইলে তো তার মাথা তখন ঠিক থাকে না। রাজা যায় আরেক জ্যোতিষী আনলো। আরেক জ্যোতিষী না বলতেছে যে তুমি আমার রাজ্যের সম্পর্কে গণনা করো, বলো যে আমার রাজ্যে কি ঘটতে পারে, কি হইতে পারে, এই সম্পর্কে বলো। তো রাজা যখন তারে বলছে যে জ্যোতিষী রাজারে বলতেছে যে রাজা, খুবই মানে দুর্ভাগ্য যে আপনার রাজ্যের, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার যত আত্মীয় স্বজন আছে সব তো মরে যাব, কেউ বাঁচবে না। রাজার মাথা আবারও গরম হয়ে গেছে। গরমে বলতেছে কেউ বাঁচবে না, তো আর ইয়ে করে কি লাভ, ওরও মারে লাইছে। এখন রাজা খুব কষ্ট মনে নিয়া উজিরে বলতেছে যাও আরেকজন ভালো দেখা জ্যোতিষী নিয়ে আস। জ্যোতিষী আইসে বলতেছে রাজা, খুবই সুসংবাদ আপনার জন্য। রাজা কইতেছে কি রে, আগে দুইটা আনলাম, এই দুইটাই কইতে আছে রাজ্যের দুর্ভোগ, এ কইতেছে খুবই সুসংবাদ, ঘটনা নাকি? রাজা জিজ্ঞেস করলো কি ঘটনা কও, সুসংবাদ কি? ওই লোক বলতেছে আপনার রাজ্যে, আপনার বংশে মধ্যে সবচাইতে বেশি হায়াত বা সবচাইতে দীর্ঘজীবী হবেন আপনি। রাজা তো খুব খুশি যে সবচেয়ে বেশি হায়াত আর সবচেয়ে দীর্ঘজীবী আমি হব, দীর্ঘদিন আমি বাঁচবো। রাজা খুব খুশি হয়ে তারে স্বর্ণমুদ্রা উপহার দিল। এখন আপনাদের মাথা কি আসলো? ঘটনা কিন্তু একই, কথা একই, মানে অর্থ একই দাঁড়াইছে। যে আগের বাকি যে দুজন জ্যোতিষী ছিল তারা বলছে যে আপনার সব মইরা যাইব আপনি ছাড়া, আর পরে দুইজনের পরে 3 নাম্বার যে জ্যোতিষী আছে ও বলছে কি যে আপনি আপনার বংশের মধ্যে, আপনার রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হায়াত পাইবেন আপনি, আপনার বংশের। এখন এই বিষয়টা হলো ওই কথাটা ছিল নেগেটিভ। প্রথম যে কথাটা, ওই কথাগুলো ছিল নেগেটিভ, মানে সব মরে যাবে, এটা দুঃখ পাইছে রাজা। পরের কথাগুলা অর্থ একই, কিন্তু কথাটা ছিল আপনার পজিটিভ, যে বলছে আপনার বংশের মধ্যে সবচাইতে বেশি হায়াত পাইবেন আপনি, আপনি সবচাইতে বেশি দীর্ঘদিন বা দীর্ঘজীবী হবেন। এই যে কথা বলা বা পজিটিভ কথা বলা বা কথা বলার অর্থ এক রেখে যে কথা বলার যে ধরন, এতে করে মানুষ কিন্তু অনেক মোটিভেশন হয়। মানে একই কথা একই ফল, কিন্তু আপনি এটাকে একটু অন্যভাবে উপস্থাপন করলেন, তো বিষয়টা দেখা গেল যে সম্পূর্ণ ঘটনা বা পরিস্থিতি কিন্তু আপনার পরিবর্তন হয়ে গেছে। কীরকম পরিস্থিতি পরিবর্তন হইলো? আগের কথা শুনে কিন্তু দুজনের মাথা হারাইছে, পরেরজন পুরস্কৃত হয়েছে। তো কথা একই, কিন্তু উপস্থাপন করার ভঙ্গি বা উপস্থাপন করার যে একটা ধরন, এটা যদি আপনি বুঝতে পারেন তাইলে কিন্তু আপনি অনেক কিছুই আগে নিতে পারবেন বা অনেক কিছুই, অনেক পরিস্থিতি সামাল দিয়ে নিতে পারবেন। যেমন আমি প্রথমেই বলছি যে এই বিষয়টা আপনার যারা মার্কেটিং লেভেলে চাকরি করে তাদের জন্য অনেক উপকারে আসবো। কী জন্য বলছি? ধরেন এই একই কথা আপনি যদি বলেন, একটু উপস্থাপন করেন এইভাবে সুন্দর করে, তাইলে কিন্তু আপনার সেলস এবং যে টার্গেট থাকে
ওই টার্গেটটা আপনি পূরণ করতে পারবেন। তো এই সমস্ত ছোটোখাটো গল্পগুলা বাস্তব জীবনে অনেক প্রভাব ফেলে। আপনি যদি এই গল্পগুলো মনে রাখতে পারেন তাহলে কিন্তু সত্যি আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে, এবং অনেকটা আপনি কল্পনা করতে পারবেন না যে আসলেই এরকম। আপনি যদি একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পড়ে যান, তখন এটার কীভাবে হ্যান্ডেল করতে হবে, কীভাবে সামাল দিতে হবে, এই বিষয়গুলা আপনার এই ছোট 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 গল্প মাধ্যমে আপনার আসে। কেন দেখেন, মানুষ পড়াশোনা করে কিন্তু এই জ্ঞান অর্জনের জন্য। আপনার যে যত বেশি জ্ঞানী সে তত বেশি সমাজে আপনার কি কি বলে মানে সম্মানিত, বা সবাই তারা শ্রদ্ধা করে। আপনি দেখবেন যে একটা মানুষ অনেক টাকা কিন্তু তারে মানুষ শ্রদ্ধা করে না, সম্মান করে না, কিন্তু যে একটু পড়াশোনা করে, জ্ঞানী বুদ্ধিমান, তারা কিন্তু মানুষ অনেক বেশি শ্রদ্ধা করে, সম্মান করে। কী জন্য? কারণ যে এই লোকটার জ্ঞান আছে। তো জ্ঞান এমন একটা অমূল্য সম্পদ যেটা আপনার আপনার অর্থ দিয়ে কিনতে পারবেন না। অর্থ দিয়ে আপনি এটা কিনতে পারবেন না। আপনার ছোট্ট আরেকটা গল্প বলি, এই যে মানে আপনার অনেক সময় দেখবেন যে আপনার শক্তি বা অর্থ বা এই সামর্থ্য এগুলো দিয়ে আপনার অনেক কিছু জয় করা যায় না, কিন্তু সামান্য যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাইলে কিন্তু দেখবেন যে আপনি হয়তো বা সফল হয়েছেন। তো এই ছোট্ট গল্পটা ছিল আপনাদের এই ছোট্ট যেই গল্পটা আমি আপনাদের এখন শেয়ার করব, এটা আপনাদের জীবনেও অনেক বেশি ভূমিকা পালন করবে। এই গল্পটা হচ্ছে আপনার একটা ছাগলের বাচ্চা, মানে ভেড়া, আপনি একটা ভেড়ার বাচ্চা একটা অজগর সাপের সামনে পড়ছিল। তো ওই সাপটা আপনার যখন এই বাচ্চাটাকে পাইলো, তখন এই বাচ্চাটাকে খায় ফেলছে। এই ভেড়ার বাচ্চাটা অজগর সাপটা আপনার এমনভাবে জোরালোভাবে পেঁচায় ধরছে চারিদিক থেকে, ধইরা একেবারে মানে হাড়গুড়গুলা সামনে না ফেলছে, মাংস টাংস বা সব কিছু খায় ফেলছে। তো ভেড়াটা খুব কষ্ট পাইছে, এবং ভেড়াটা ওই সাপটারে বলছিল যে তুমি আমার বাচ্চাটা ছাইড়া দাও, আমি চলে যাই বা এরকম। তো ভেড়াটা খুব কষ্ট পাইছে, এবং কষ্ট পাওয়ার পরে আপনার একটা পর্যায়ে সে চিন্তা করলো যে এই সাপটারে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে। সে পথ দিয়ে যাওয়ার সময় তার কাছে ছিল একটা স্বর্ণমুদ্রা ছিল। তো সে ওই স্বর্ণমুদ্রাটা মুখে করে কামড়ায়া নিয়ে যেতেছে। যে কাঠুরিয়া বা জেলে থাকে, যারা কাঠুরিয়া, তার সামনে গিয়া ওই ভেড়াটায় উপস্থিত হয়ে বলতেছে যে যখন স্বর্ণমুদ্রাটা দিছে, কাঠুরিয়াতে বলতেছে কি রে, স্বর্ণমুদ্রায় ভেড়ার কাছে। এখন ওই কাঠুরিয়া তার যে ওই ভেড়াটারে জিজ্ঞেস করতেছে যে তুমি স্বর্ণমুদ্রা কই পাইলা? তখন ওই ভেড়াটা বলছে যে আমি এই স্বর্ণমুদ্রাটা ওই জায়গায় একটা গুহা আছে, ওই গুহাটায় অনেক স্বর্ণমুদ্রা আছে, তুমি যদি সেখানে যাও তাহলে কিন্তু পাইবা। এই কথা শুনে তো কাঠুরিয়া ব্যাধিস হয়ে গেছে, স্বর্ণমুদ্রার গুহার মধ্যে স্বর্ণমুদ্রা, চলো যাই। কারণ ভেড়াটা বলতেছে সমস্যা আছে একটা। কি সমস্যা? সমস্যা হইলো আপনার ওই গুহার মুখে অনেক বড় একটা অজগর সাপ আছে। এখন ওই কাঠুরিয়া কইতেছে কোনো সমস্যা নাই, আমি দৌড়ি লিয়ে যাইতেছি, আমি ওই সাপ বাইন্দা এরপর স্বর্ণমুদ্রা আন। তো যেই কথা সেই কাজ। ওই কাঠুরিয়া হাতে একটা মুগুর আর হলো অনেক বড় দড়ি নিয়ে গেছে। যাইতে যাইতে যখন ওই গুহাটার দ্বারা গেছে, ভেড়াটাও লগে লগে গেছে, যায় দেখলো যে সেই সাপটা
গুহার সামনে। পরে ওই কাঠুরিয়া ওই সাপটারে দড়ি দিয়া অনেক সুন্দর করে একদম পেঁচায়া হাতে যেই আপনার মুগুর ছিল ওটা দিয়ে মাইরা একদম সাপ সোজা বানাই লাগছে মাইরা। দূর থেকে এটা ভেড়া দেখলো, দেখছে যে আসলেই কাঠুরিয়া ওই সাপটারে দড়ি দিয়া ফিডে মুগুর দিয়ে ফিডে একদম মারে লাগছে। ভেড়াটা এই জিনিসটা দেখে খুব আনন্দ পাইছে, কারণ হচ্ছে সে তার প্রতিশোধ নিছে। তার সন্তানের যে যে ভেড়ার বাচ্চাটা খায়া লাইছিল অজগরটায়, আজগর সাপটায়, এইটার প্রতিশোধ কিন্তু ভেড়ায় নিতে পারছে। এখন কথা হচ্ছে এই বিষয়টা শিক্ষণীয় হচ্ছে, ধরেন আপনি এমন কোনো ব্যক্তির সাথে আপনার শত্রুতা আছে বা আপনার ক্ষতি করছে যে খুব শক্তিশালী, আপনি তার সাথে পাইরে উঠতেছেন না। তার সাথে যদি আপনি শক্তি দিয়া এরকম লড়তে যান তাহলে আপনি কোনো দিনই পারবেন না। কারণ এই ভেড়া যদি সাপের সামনে যাইতো আবার শক্তি দিয়া প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে ওই বুড়া ভেড়াটারও সাপটায় খায়া লাইতো। কিন্তু সে কী করছে, সে বুদ্ধি খাটায়া তার চাইতেও বেশি শক্তিশালী একজনরে কী করছে, ফাঁদে ফালায়া সে তার আসল যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হাসিল করছে। তো এই ছোট ছোট গল্পগুলো আমাদের জীবনে, বাস্তব জীবনে অনেক বড় ভূমিকা পালন করে। তো এই ছোট গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই ছোট গল্পটা থেকে শিখলাম, যদি আপনার এমন কোনো মানুষ বা এমন কোনো কিছু যেটার সাথে আপনি শক্তিতে পাইরে উঠতেছেন না, সেটার সাথে আবার শক্তি প্রয়োগ করতে যাবেন না, তাহলে আপনি আবারও হারবেন। আপনি কি করবেন? আপনি যদি ওই ভেড়ার মতো বুদ্ধিমান হন বা বুদ্ধিসম্পন্ন হন, তাহলে আপনি চেষ্টা করবেন যে এই ছোট শক্তিটাকে কীভাবে বুদ্ধি দিয়া পরাজিত করা যায়। ঠিক একইভাবে আমরা যখন আমাদের বাস্তব জীবনে বিভিন্ন সমস্যায় পড়ি, এই সমস্যাগুলো সমাধানের জন্য আমরা চেষ্টা করব যেন এই গল্পের মতোই ছোট্ট সমস্যাগুলো বুদ্ধি দিয়ে সমাধান করা যায়। এই যে ছোট জিনিসটা বুদ্ধি দিয়ে সমাধান করা যায়, এই কথাটা শুনে আমার আরও একটা ছোট গল্পের কথা মনে পড়লো। এক শিক্ষক একদিন তার ব্ল্যাকবোর্ডে একটা ছোট একটা দাগ দিল, মনে করেন এরকম একটা দাগ দিল। দাগ দেওয়ার পরে এখন ক্লাসের সবাই জিজ্ঞেস করে বলতেছে যে তোমরা কেউ কি এই দাগটা না মুছে এটাকে ছোট করতে পারবা? ক্লাসের সবাই একটু অবাক হইল যে এটা না মুইসা কিভাবে এটারে ছোট করা যায়। এক এক করে ক্লাসের সবাই রে জিজ্ঞেস করলো, সবাই একটু চিন্তা করলো। চিন্তা করার পরও আসলে কেউ পারলো না। দেখলো যে যে দাগটা দিচ্ছে এটার নাম হচ্ছে কোনোভাবে ছোট করা যায় না। তখন ওই শিক্ষক কী করলো? শিক্ষক বলে যে আসলে তোমরা কেউ পারো না, এটা চাই না। আমি হতাশ হয়েছি, কারণ আমাদের চিন্তা ভাবনা এরকম যে আমরা কোনো মানে অন্যের ক্ষতি না কইরা বা অন্যরে ছোট না কইরা নিজেরা বড় হইতে পারি না, এই চিন্তা ভাবনা আমাদের মাথায় নাই। তো শিক্ষক কি করলো, শিক্ষক যে দাগটা দিছে ওই দাগটার নিচে বড় করে আরো একটা দাগ দিল। যখন বড় করে আরো একটা দাগ দিল, তখন উপরের দাগটা কিন্তু ছোট হয়ে গেছে, কারণ নিচে বড় একটা দাগ আছে। এটা নাম ইচ্ছা না কাটটাই কিন্তু দাগটারে ছোট করছে না। হ্যাঁ, বড় একটা দাগ দিছে, তার উপরের দাগটা ছোট হয়ে গেছে। তো এই গল্পটার দ্বারা শিক্ষক বুঝাইল যে জীবনে মানে যা আছে এইটারে মোছা ছাড়াও কিন্তু এটার মোছা ছাড়াও ছোট করা যায়। মানে হচ্ছে ধরেন আপনি সমাজে আপনার একজন মানুষ আছে যাকে দেখলে আপনি হিংসাগণ বা এর একটু বড় লোক, এখন তার ক্ষতি করার জন্য লাগিয়ে পড়ছেন যে ও বড় লোক, ওরে ক্ষতি করি
কম টাকা পয়সার মালিক হবো, আমার চেয়ে ছোটো লোক হয়ে যাবো। কিন্তু এটা না করে আপনি যদি এরকম চিন্তা করেন যে ও এত টাকার মালিক, আমি পরিশ্রম করি, আমার এর চাইতে বেশি মালিক হবো, তাইলে তো আমি ও ছোট হইল। তো এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে সব সময় যে অন্যের ক্ষতি বা কেটে বা মুছে ছোট করতে হবে এরকম না, অন্যভাবেও বড় হওয়া যায়। তো আজকে আপনাদের সাথে অনেকগুলো সময় দিয়েছি, প্রায় 1 ঘন্টার মতো। শিক্ষণীয় সব কিছু ছিল, ইসলামিক দুটা শিক্ষণীয় বিষয় ছিল, এবং ছোট ছোট যে গল্পগুলি ছিল সেগুলো আপনাদের জন্য, আপনাদের জীবনের জন্য আশা করি খুব শিক্ষণীয় এবং উপলব্ধি করতে পারবেন। যদি আপনাদের জীবনে এরকম কোনো মুহূর্ত আসে এবং এই গল্পের সাথে মিলে যায়, তাহলে আপনারাও এই পরিস্থিতিগুলো এভাবেই সামাল দিতে পারবেন। তো সবশেষে একটাই কথা বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে নেক হায়াত দান করেন, রিজিক দেন, সুস্বাস্থ্য দান করেন। এবং আমিও দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমদেরকে, প্রত্যেকটা মানুষকে যেন সুস্থতা দান করে এবং নেক হায়াত দান করে। এই বলেই আমি আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আজকের লাইভ এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।